যদি একটু রিক্যাপ করে নিই, ঠিক আছে? ফ্র্যাকচার কি জিনিস আমরা জানতে চাই না, জানি না, জানার দরকার নেই, ওগুলো নিয়ে সমস্যা নেই। মানে ব্রিচ ইন দ্য কন্টিনিউটি অফ বোন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্র্যাকচার কিভাবে হয় এই জিনিসটা একটু লাগবে, ঠিক আছে? হালকা একটা কনসেপ্ট লাগবে। এমনিতে ফ্র্যাকচার কিভাবে হয় এটা তো আমরা সবাই জানি যে ইনজুরি হলে ফ্র্যাকচার হয়, ট্রমা ইজ আ কজ অফ ফ্র্যাকচার। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই দুইটা জিনিস আমরা একটু খেয়াল থাকে না, ঠিক আছে? একটা হচ্ছে রিপিটেটিভ স্ট্রেসের কারণে ফ্র্যাকচার হতে পারে, যেটাকে আমরা স্ট্রেস ফ্র্যাকচার বলি। আর একটা হচ্ছে অ্যাবনর্মাল উইকেনিং অফ বোন হলেও ফ্র্যাকচার হতে পারে, যেটাকে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলি। আপনি এইভাবে চিন্তা করতে পারেন, আপনি এইভাবে চিন্তা করতে পারেন, আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে এই বোনটার মধ্যে ফ্র্যাকচার হতে হলে কি কি কন্ডিশন মিট করতে হবে, ঠিক আছে? এখন কোনো না কোনো কারণে তো হচ্ছে এই বোনসটার মধ্যে ফ্র্যাকচার হতে হলে বোনসের যা ওয়েট ট্রান্সমিশন করার যে ক্যাপাসিটি বা লোড নেওয়ার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির উপরে যদি এটার উপর ওয়েট দেওয়া হয় তাহলে সেটা ফ্র্যাকচার হবে, এটুকু তো কনফার্ম। আচ্ছা, ঠিক আছে। এখন এই লোডটা হতে পারে, ধরেন আপনার একটা আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, বা ফল ফ্রম হাইট হয়েছে, বা সিভিয়ার ইনজুরি হয়েছে, ব্লান্ট ট্রমা হয়েছে, ঠিক আছে। এই বোনসটার মধ্যে এক্সেসিভ লোডিং হয়েছে যেটা তার নেয়ার ক্যাপাসিটি নেই, দ্যাট মে কজ ফ্র্যাকচার। এটা তো কমনলি ইট মেক সেন্স, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা একটু বুঝতে হবে। প্রথমে ৩ নাম্বারটা বললো যে অ্যাবনর্মাল উইকেনিং অফ বোন। ধরেন কোনো কারণে আপনার এই বোনসটা উইক হয়ে গেছে, ঠিক আছে। এখন উইক হয়ে যাওয়ার কি কি কারণে উইক হতে পারে? যেমন উইক হতে পারে সবচেয়ে কমনলি সেটা হচ্ছে যে আপনার এই বোনটা অস্টিওপোরোটিক বোন। অস্টিওপোরোটিক মানে বোনসটা পাতলা হয়ে গেছে, ডেনসিটি কমে গেছে, বোনসটা পোরাস হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি কোনো কারণে এরকম বোনসটা অস্টিওপোরোটিক হয়, তার মানে অবভিয়াসলি হচ্ছে বোনসটার লোড নেয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে, এই ধরনের কিছু, ঠিক আছে। তো যদি অস্টিওপোরোটিক হয়ে বোনসটা পাতলা হয়ে যায়, এছাড়া আর কি কারণে বোনস পাতলা হতে পারে খুব কমনলি? কারণ বোনসের মধ্যে এই জায়গাটার মধ্যে একটা বড় বোন টিউমার হয়েছে, বোনটার কোয়ালিটি ডিটেরিয়েট করে গিয়েছে, এই ধরনের বিভিন্ন, বা এখানে কোনো ইনফেকশন হয়েছে, বা এখানে অন্য কোনো প্যাথোলজি, লোকাল প্যাথোলজি অথবা সিস্টেমেটিক প্যাথোলজির কোনো কারণে বোনস্টার ইজ উইক, ঠিক আছে। এই ধরনের উইকনেস যদি লোকালাইজড উইকনেস যদি ডেভেলপ করে, লোকালাইজড অর জেনারেলাইজড, তাহলে এই বোনসটা উইক হয়ে যাবে। এখন বোনসটা উইক হয়ে গেলে কি হবে ভাই? অবভিয়াসলি যদি বোনসটার মধ্যে আমি লোড দেই, বোনসটা ভেঙে পড়ে যাবে। এটা হচ্ছে তাহলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। একটা হচ্ছে নর্মাল ইনজুরি, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল উইকনিং অফ বোন which causes pathological fracture। আচ্ছা, আর আরেকটা হচ্ছে রিপিটেটিভ স্ট্রেস, ঠিক আছে। এখন রিপিটেটিভ স্ট্রেসের জিনিসটা বোঝার জন্য একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে বোনস কিন্তু, আপনার আমার বোনস যেটা আছে ভাই, এটা কিন্তু স্ট্যাটিক কোনো কিছু না। এটা কনস্ট্যান্টলি এটার মধ্যে বোনের রিমডেলিং চলছে, ঠিক আছে। আপনি যখন হাঁটছেন, কথা বলছেন, হাত তুলছেন, ইভেন আমি যখন কথা বলছি তখন আমার এই যে ম্যান্ডিবল যে নড়ছে, ম্যান্ডিবলের কোথাও না কোথাও কিছু স্ট্রেস পড়ছে, কোথাও না কোথাও কিছু স্ট্রেস পড়ছে, এবং সেই স্ট্রেস ইজ কজিং সাম মাইক্রো ট্রমা উইদিন দ্য বোন, ঠিক আছে। এই স্টিমুলাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য বোন ফর ইটস রিমডেলিং। তো বোনের মধ্যে আমাদের বডির বোনস গুলোতে কনস্ট্যান্টলি একটা রিমডেলিং চলতে আছে। বোন রিমডেলিং এর দিকে আমরা এখন যাবো না, এটা একটা অনেক বড় টপিক। কিন্তু এটুকু বুঝেন যে বোনটা স্ট্যাটিক কোনো স্ট্রাকচার না, এটার মধ্যে কনস্ট্যান্টলি আমার আয়নস এর ইনটেক আর আউটপুট হচ্ছে, বোনসের মধ্যে কনস্ট্যান্টলি রিমডেলিং চলতে থাকে, ঠিক আছে। এবং বোন রিমডেলিং সম্পর্কে আমরা এখন না বললেও পরে কথা বলবো, যখন আমরা মেটাবলিক বোন ডিজিজ গুলো সম্পর্কে, অর্থোপেডিক কন্ডিশনে মেটাবলিক বোন ডিজিজ সম্পর্কে কথা বলবো, তখন বোন রিমডেলিং এর একটা ভালো কনসেপ্ট আমাদের নিতে হবে। আচ্ছা, এখন বোন রিমডেলিং এর পারপাসে, এই বোন রিমডেলিং মানে কি? যে পুরনো যে বোনটা, সেই বোনটা চলে যাওয়া, অস্টিওক্লাস্ট দিয়ে রিজর্পশন হয়ে যাওয়া, আর নতুন যে বোনটা সেটা চলে আসা, বা অস্টিওব্লাস্টিক লেইং ডাউন অফ নিউ বোন হওয়া, এটাই হচ্ছে বোন রিমডেলিং। এখন কোনো কারণে রিপিটেটিভ স্ট্রেস হচ্ছে, রিপিটেটিভ স্ট্রেস হলে কি হবে, যে পুরনো বোন চলে যাওয়ার স্টিমুলাসটা একটু বেশি আসলো, সেই তুলনায় নতুন বোন চলে আসার টেন্ডেন্সি কম হলো, এরকম যদি রিপিটেটিভ স্ট্রেস হতে থাকে তাহলেও একটা ফ্র্যাকচার হতে পারে, যেটাকে আমরা স্ট্রেস ফ্র্যাকচার বলি। কমনলি এই ফ্র্যাকচার জানেন, ওই যে মার্চ ফুট বলে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটার নাম শুনেছেন? মার্চ ফুটে কি হয়, যে যখন রিপিটেটিভলি ওই যে মার্চ, হ্যাঁ, খুব বেশি মার্চ করতে থাকে, তখন তাদের ক্ষেত্রে
ওই কি বলি নেভিকুলার বোনসের মধ্যে একটা ইনজুরি হয়, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন ডান্সারদের কিছু ইনজুরি হয়, ক্রিকেটার ইনজুরি হয়, ঠিক আছে? এই ধরনের নাম্বার অফ কন্ডিশনস আছে যে রিপিটেটিভ স্ট্রেস। আমরা এই কনসেপ্টের মধ্যে কেন গেলাম ভাই? মূল কথা হচ্ছে যে আমি ফ্র্যাকচার যখন বলবে শুধুমাত্র ইনজুরিতে আমার চিন্তা ভাবনাটা আটকে রাখলে আমি অনেক কিছু হিসাব মিলাতে পারবো না। আমাকে মাথায় রাখতে হবে যে ফ্র্যাকচার হতে পারে এক, সবচেয়ে কমনলি যে হেভি ইনজুরি হয়েছে বোনের লোডিং ক্যাপাসিটির উপরে ফ্র্যাকচার হতে পারে এক। দুই হচ্ছে ফ্র্যাকচার রিপিটেটিভ স্ট্রেস হচ্ছে বোনটা রিমডেলিং, মানে যতটুকু বোন লেইং ডাউন করছে তার থেকে বেশি পরিমাণে অস্টিওক্লাস্টিক স্টিমুলাস আসছে, তাহলেও ফ্র্যাকচার হতে পারে। তিন, কোনো অ্যাবনর্মাল লোকালাইজড অথবা সিস্টেমিক কোনো কারণে বোনসটা উইক হয়ে যাচ্ছে, সেটাও মে কজ ফ্র্যাকচার। এটা কি বোঝা গেল কিনা? এবার খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন এই জায়গাটাতে ভাই, যে ফ্র্যাকচার ডিউ টু দাঁড়ান ইনজুরি, এই কনসেপ্টটা খুব কাজে লাগবে। হ্যাঁ, একদম সহজ জিনিস, কমন সেন্সের জিনিস। আগেও বলছি অর্থোপেডিক্স ভাই পড়তে গেলে আপনাকে জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করলে অর্থোপেডিক্স অর্ধেক পড়া শেষ হয়ে যায়। সরি, আমরা দুইটা টার্ম বলছি, একটা ফ্র্যাকচার হতে পারে ডাইরেক্ট ফোর্সের কারণে, একটা ফ্র্যাকচার হতে পারে ইনডাইরেক্ট ফোর্সের কারণে। এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট ফোর্সের কনসেপ্টটা কি? আমরা কথা বলছি ফ্র্যাকচার ডিউ টু ইনজুরি নিয়ে। এখন ফ্র্যাকচার ডিউ টু ইনজুরি নিয়ে, এখন ফ্র্যাকচার হতে পারে ডাইরেক্ট ফোর্সের কারণে, ফ্র্যাকচার হতে পারে ইনডাইরেক্ট ফোর্সের কারণে, ঠিক আছে? সিগনিফিকেন্স কি বলেন তো? মানে সিগনিফিকেন্স না, ডাইরেক্ট ফোর্স কোনটা? ধরেন আমি হাড্ডিতে এসে এখানে সরাসরি বাড়ি লাগলো, ঠিক আছে? না, এটাও তো বাড়ি না। আচ্ছা ধরেন এইটাই যে ধরেন এইখানে এসে সরাসরি একটা কিছু দিয়ে আপনি বাড়ি দিলেন, এই মনস্টার মধ্যে এই জোর একটা লাঠি দিয়ে এই জায়গাটায় বাড়ি দিলেন, দ্যাট ইজ ওয়ান প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা ডিরেক্ট ফোর্স হবে ভাইয়া। আর আমি যদি কোথাও পড়ে যাই, মানে একটা প্যাসিভ একটা ফোর্স যে কারণে ওই জায়গাটা ইনজুরি হয়, সেটা হচ্ছে এইভাবে বলি যে আমি ধরেন কোনো কারণে টুইস্টিং ইনজুরি হয়েছে, ধরেন এইটা তার টিবিয়া, ধরে নিন এটা তার টিবিয়া, কোনো কারণে অ্যাঙ্কেলে প্রচন্ড রকম টুইস্টিং ইনজুরি হয়েছে, বা কেউ অ্যাঙ্কেলে প্রচন্ড রকম টুইস্টিং ইনজুরি হয়েছে, ঠিক আছে, অনেক হেভি ফোর্সে, ঠিক আছে? আবার দেখুন এই টুইস্টিং ইনজুরিটাতে পয়েন্ট অফ কন্টাক্ট অফ ফোর্সটা কিন্তু ডিস্টাল কম্পেয়ার টু যে জায়গায় ফ্র্যাকচারটা হয়েছে। এটা কি বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে? বা এই যে বেন্ডিং যে ফোর্স হচ্ছে, ঠিক আছে, পয়েন্ট অফ কন্টাক্ট কিন্তু ডিস্টাল কম্পেয়ার টু দ্য এরিয়া অফ দ্য ফ্র্যাকচার। তো এই জিনিসটা বুঝতে হবে যে ফ্র্যাকচার ডাইরেক্ট ফোর্সের কারণে হতে পারে, মানে যে জায়গায় আমি আঘাতটা দিলাম বা ফোর্সটা দিলাম সেই জায়গাটাতেও ফ্র্যাকচার হতে পারে। আবার এমন হতে পারে যে এমন হতে পারে যে আমি ডিফারেন্ট একটা জায়গায় পড়ছি কিন্তু ফ্র্যাকচারটা হয়েছে অন্য একটা জায়গায়। জাস্ট এটা আমার চোখের সামনে থাকুক। ধরেন আপনার একটা পেশেন্ট ছাদ থেকে পড়ে গিয়েছে, ঠিক আছে? ধরেন একটা পেশেন্ট ছাদ থেকে পড়ে গিয়েছে, এখন ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে তার ফ্র্যাকচার হয়েছে। এখন ছাদ থেকে পড়ার সময় বিভিন্ন ফর্মে পড়তে পারে, সে পা নিচে দিয়ে পড়তে পারে, হাত নিচে দিয়ে পড়তে পারে, ঠিক আছে, বাটক নিচে দিয়ে পড়তে পারে, এই জায়গা নিচে দিয়ে পড়তে পারে। আচ্ছা আমাদের হিসাবে সুবিধার জন্য প্রথমে ধরি, আমাদের হিসাবের সুবিধার জন্য প্রথমে ধরি যে পা নিচে দিয়ে পড়লো, ঠিক আছে? তো পয়েন্ট অফ কন্টাক্ট বা ফোর্সটা কোন জায়গায় ইম্প্যাক্টেড হলো? ফোর্সটা কোন জায়গায় আসলো ভাই? মানে ট্যালাসের ধরি ক্যালকেনাস, ট্যালাসও ঠিক আছে, ক্যালকেনাস। এখন ক্যালকেনিয়াসে যে ফ্র্যাকচারটা হবে, ক্যালকেনিয়াসে যে ফ্র্যাকচারটা হবে সেটা হবে ডাইরেক্ট ফোর্স, ঠিক আছে? আচ্ছা এখন ক্যালকেনিয়াস থেকে ফ্র্যাকচার হওয়ার পর এই উপর এই ফোর্সটা তো এখানে থেমে থাকবে না ভাই, উপর থেকে পড়ে গেছে, প্রথম আপনার ফোর্স যাবে ক্যালকেনিয়াসে, তারপর ফোর্সটা তো এখন ইভেন্চুয়ালি উপর দিয়ে উঠতে থাকবে, ক্যালকেনিয়াস থেকে তারপর ট্যালাসে যাবে, সেখান থেকে টিবিয়াতে যাবে, টিবিয়া থেকে এই দিক দিয়ে লোয়ার পোর্শন ফিবুলাতেও যাবে, তারপর এইদিকে ফিমারে যাবে, ফিমার থেকে এই দিকে যাবে, এখান থেকে পেলভিসে যাবে, এইদিকে যাবে,
ফোর্সটা তো এই পা থেকে উপরের দিকে উঠতে থাকবে, ঠিক আছে? এখন যখন আপনি এই পায়ের মানে ক্যালকেনিয়াসের মধ্যে প্রেসারটা পড়ছে, ক্যালকেনিয়াসে যে ফ্র্যাকচারটা হবে সেই ফ্র্যাকচারটা হবে ফ্র্যাকচার ডিউ টু সরি সেটা হবে ফ্র্যাকচার ডিউ টু ডাইরেক্ট ফোর্স, ঠিক আছে? এখানে আমরা একটু সময় দিব, জিনিসটার মধ্যে একটু কয়েকটা জিনিস বোঝার আছে, ঠিক আছে? ফ্র্যাকচার ডিউ টু ডাইরেক্ট ফোর্স। এখন আপনি তারপর বলছেন যে কোথায়, হ্যাঁ, আর এই টিবিয়াতে যে ফ্র্যাকচারটা হবে সেটা হবে ফ্র্যাকচার ডিউ টু ইনডাইরেক্ট ফোর্স। পড়ে গেছিলেন, ঠিক আছে? মানে টিবিয়ার উপর ভর করে পড়ছে এটা তো সম্ভব না, আইদার হাঁটুতে ভর করে পড়ছে অথবা এই জায়গায় ভর করে পড়ছে, টিবিয়া ইটসেলফ ভর করে পড়া তো সম্ভব না। তো টিবিয়ার মধ্যে যদি আপনি ফ্র্যাকচার দেখেন বা ফিউমারাল শাফটের মধ্যে যদি ফ্র্যাকচার দেখেন, সেই ফ্র্যাকচার প্যাটার্নটা হবে ফ্র্যাকচার ডিউ টু ইনডাইরেক্ট ফোর্স, ঠিক আছে? এখন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ডাইরেক্ট ফোর্সে ফ্র্যাকচার প্যাটার্নটুকু কি রকম হয়, সফট টিস্যু কন্টামিনেশন কি রকম থাকে, মানে হাউ ইজ দ্য ফ্র্যাকচার when fracture is due to direct force, ঠিক আছে? আর হাউ আর দ্য ফ্র্যাকচার প্যাটার্ন when fracture are due to indirect force। এখন ডাইরেক্ট ফোর্স হলে পয়েন্ট অফ ইম্প্যাক্টে সাধারণত যে জায়গায় পয়েন্ট অফ ইম্প্যাক্ট হয় সেখানে সফট টিস্যুটা ড্যামেজ হওয়ার পসিবিলিটিস বেশি থাকে, প্রথম কথা। এটা তো বোঝা যাচ্ছে যে যে জায়গায় পড়েছে, পায়ে পড়েছে, এখন বোন ইনজুরি হচ্ছে, ওভারলাইং সফট টিস্যু ইনজুরি হওয়ার পসিবিলিটিস খুব বেশি থাকে, সফট টিস্যু ড্যামেজ থাকে ডাইরেক্ট ফোর্সে। ওকে, ঠিক আছে। এক, দ্বিতীয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই ডাইরেক্ট ফোর্সে সাধারণত বোনগুলো আর স্প্লিট ট্রান্সভার্সলি or may bend with a fulcrum so as to create a butterfly fragment হিসেবেও থাকতে পারে। আরেকবার বুঝুন কথাটা, যখন ডাইরেক্ট ফোর্স থাকে, ডাইরেক্ট ফোর্স যখন আমি দিচ্ছি, ঠিক আছে, তখন মানে ফ্র্যাকচার প্যাটার্ন কি হবে ডাইরেক্ট ফোর্সের মধ্যে সেটা ডিপেন্ড করে পরবর্তী আরেকটা জিনিসের উপরে, সেটা হচ্ছে সিভিয়ারিটি অফ ইনজুরি, মানে অল্প ফোর্স বেশি ফোর্স, ঠিক আছে? যদি অল্প ফোর্স দেয়, ঠিক আছে, ফ্র্যাকচার প্যাটার্ন ট্রান্সভার্সলি হতে পারে, ঠিক আছে? অথবা যদি আরেকটু বেশি ফোর্স হয় একটা বাটারফ্লাই ফ্র্যাগমেন্টও থাকতে পারে, কিন্তু এই বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট অপোজিট, আচ্ছা ঠিক আছে। আর যদি সিভিয়ারিটি অফ ফোর্স বেশি হয় তাহলে এই যে ফ্র্যাকচার প্যাটার্ন উইল বি কমিউনিটেড। এই তিনটা শব্দ আগে বুঝে নেন যে ডাইরেক্ট ফোর্সের মধ্যে তাহলে আমি ট্রান্সভার্স প্যাটার্ন অফ ফ্র্যাকচার পেতে পারি, বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট অফ ফ্র্যাকচার পেতে পারি, ঠিক আছে, কমিউনিটেড প্যাটার্ন অফ ফ্র্যাকচার পেতে পারি। আচ্ছা, প্রথমে আগে সিগনিফিকেন্সটা বলে নেই তাহলে বুঝবেন। সেটা হচ্ছে যখনই আমি কোনো ফ্র্যাকচার, স্পেশালি একটা ইনসিডেন্স বলেন তো যেখানে ফ্র্যাকচার প্যাটার্নটা আমাদের খুব দরকারি, স্পেশালি যেটা নিয়ে অনেক কোয়েশ্চেনও আসে, ঠিক আছে, আসবে। গতকালকে হয়তো দেখা হয়নি, ইএমআর সিরিজ এর মধ্যে এই ধরনের কোয়েশ্চেন গুলো ছিল। সেটা হচ্ছে ধরেন একটা বাচ্চা, ঠিক আছে, বাচ্চার ক্ষেত্রে বা যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই যখন আপনি দেখবেন যে এই যে ডাইরেক্ট ফোর্স বা ইনডাইরেক্ট ফোর্স মানে প্যাটার্ন অফ ইনজুরির সাথে ফ্র্যাকচার প্যাটার্ন মিলছে না, তখন আপনি কি চিন্তা করবেন বলেন তো? ধরেন আপনাকে কেউ একজন পেশেন্ট এসে বলছে যে এরকম আমার হাতে ব্যথা লাগছিল, ঠিক আছে, ধরেন একটা ফিমেল পেশেন্ট, ঠিক আছে, ইয়াং ফিমেল পেশেন্ট এসে আপনাকে বলল যে হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে, হাতের মধ্যে ব্যথা পেয়েছে, ঠিক আছে, কিভাবে হাতের মধ্যে ব্যথা পেয়েছি, এই দরজার সাথে বাড়ি লাগছিল, সে ওকে। তখন আপনি দেখছেন দিস ইজ দ্য ফোর্স, দিস ইজ দ্য ফ্র্যাকচার প্যাটার্ন, তার রেডিয়াস আলনার মধ্যে দিস ইজ দ্য ফ্র্যাকচার প্যাটার্ন, ধরেন কথা রেডিয়াস আলনাতে এটা হয় না, তো if this is the fracture pattern, মানে the question is আপনার fracture pattern does not coincide with the force or the patient or the attendant is giving, মানে যে হিস্ট্রিটা সাথে কোইনসাইড করে না, তখন আপনি কি সাসপেক্ট করবেন বলেন তো? কোনো ধারণা? হ্যালো, আরেকবার আমি প্রশ্নটা মনে হয় একটু কঠিন করে ফেলছি। জিনিসটা হচ্ছে যে আপনি এই যে আমরা যে বিভিন্ন এই ফ্র্যাকচার প্যাটার্ন গুলো দেখি, এটা সিগনিফিকেন্সটা আমরা বোঝার চেষ্টা করছি। সিগনিফিকেন্স হচ্ছে যে প্রত্যেকটা ফোর্সের সাথে রেসপেক্টিভ ফ্র্যাকচার একটা প্যাটার্ন থাকবে, তাই না? এই ফ্র্যাকচার প্যাটার্নটা যদি না মিলে, ঠিক আছে, যে আমার কাছে হিস্ট্রি একরকম দিচ্ছে কিন্তু আমি ফ্র্যাকচার প্যাটার্ন ডিফারেন্ট টাইপের পাচ্ছি, তখন আমার সাসপিশনটা কি থাকবে? ইয়াং একটা মেয়ে এসে আমাকে বলতেছে যে এরকম এরকম আমি দরজায় হালকা হ্যাঁ হ্যাঁ ম্যালিঙ্গারিং একটা পসিবিলিটিস, কিন্তু ফ্র্যাকচার তো আছে, দিস ইজ নট ম্যালিঙ্গারিং, দিস আর নন অ্যাক্সিডেন্টাল ইনজুরিজ, বুঝছেন? নন অ্যাক্সিডেন্টাল ইনজুরিজ বলে একটা টার্ম আছে, এটার সাথে কি পরিচিত ভাই?
নন এক্সিডেন্ট হোম ভায়োলেন্সের ইস্যু মানে থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকে, তারপর হচ্ছে চাইল্ড অ্যাবিউজের ইস্যু থাকে, ঠিক আছে? এবং সেই সব জি। ক্ষেত্রে এই অ্যাবিউজের হিস্ট্রি গুলোর যখন দিবে তখন আমরা মানে আমি এখনো পাই নাই, ঠিক আছে, বা ওইভাবে, ঠিক আছে, আমরা তো ইয়া নিয়ে ব্যস্ত, কিন্তু মূলত এই যে ভাই যে আমরা ফরেনসিকে পড়েছি যে তারা অন্য ধরনের হিস্ট্রি দিবে, এক্স্যাক্টলি টিপিক্যাল এক্স্যাক্টলি, এবং হিস্ট্রি তখন আপনি দেয় যখন না। এক্স-রে দেখবেন, কত ঠিক আছে, কিছু জানি পড়ছিলাম। এক্স্যাক্টলি, যেমন এই যে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে এটা হয়, ইয়াং ম্যারিড ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব, এই যে টুইস্টিং, এই আমরা এটা পড়লে দেখবো যে এই যে টুইস্টিং ফোর্স হলে এরকম স্পাইরাল একটা ফ্র্যাকচার হয়, একটা বাচ্চার হাতে বা পায়ে এরকম স্পাইরাল ফ্র্যাকচার পাচ্ছি, ঠিক আছে? সেই স্পাইরাল ফ্র্যাকচারটা মানে স্পেশালি নন অ্যাম্বুলেটরি চাইল্ডের ক্ষেত্রে স্পাইরাল ফ্র্যাকচার হওয়া সম্ভব না, ঠিক আছে? তো নন অ্যাম্বুলেটরি চাইল্ডে যদি আমি দেখি স্পাইরাল ফ্র্যাকচার, তখন আমাকে এটা মাথায় প্রথম অবশ্যই আসতে হবে যে দিস মে বি ইজ নট ডিউ টু ট্রমা, হয়তো ওই যে বাচ্চাদের হাতে পায়ে মোচড় দেয়, মোচড় দিতে গিয়ে এক্সেসিভ ফোর্স অ্যাপ্লাই করলে তখন এই যে টুইস্টিং ফ্র্যাকচার গুলি হয়ে যায়। তো এইগুলির জন্য আমাদের মেইনলি এই যে ফ্র্যাকচার প্যাটার্নটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কোন ধরনের ফোর্স, তাহলে আমি হিস্ট্রি যেটা দিবে সেটার সাথে আমি আমার ফ্র্যাকচার প্যাটার্নটাকে মিলতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আমার কথা কি বোঝা গেল ভাই? জি। তো যদি কেউ এসে বলে আমাকে ডাইরেক্ট ফোর্স হয়েছে, ঠিক আছে, ডাইরেক্ট ফোর্স হয়েছে বা বাড়ি লেগেছে, আঘাত লেগেছে, পড়ে গিয়েছি, ঠিক আছে, ধাক্কা লেগেছে, ব্যথা পেয়েছি পড়ে, ঠিক আছে, তো যেই জায়গায় ব্যথা পেয়েছি সেই জায়গায় ফোর্সটা হবে ডাইরেক্ট। ডাইরেক্ট ফোর্স হলে আমি একটা ট্রান্সভার্স ফ্র্যাকচার এক্সপেক্ট করতে পারি, অথবা ফ্র্যাকচার উইথ বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট এক্সপেক্ট করতে পারি, অথবা একটা কমিউনিটেড ফ্র্যাকচারও এক্সপেক্ট করতে পারি, যদি সিভিয়ার হয় ওই জায়গাতে বেশ কম্বিনেশন হয়ে গেল সেটা এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, আর এই যে ভাইয়া বাটারফ্লাই এই বাটারফ্লাইটাই কি কমিউনিটি সিলেট? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এই হ্যাঁ বাটারফ্লাই বাটারফ্লাই আপাতত একটু না না, বাটারফ্লাইটা সিলেট না, সিলেট হচ্ছে স্টার শেপ, সিলেট হচ্ছে কমিউনিটেড ফ্র্যাকচার আসলে, যখন সরাসরি ধাক্কা এই লাগে যে কমিউনিটেড। হ্যাঁ বলেন বাটারফ্লাইটা, এই এই বাটারফ্লাইটা বাটারফ্লাই আর এই আর কমিউনিটির এই মধ্যে বাটারফ্লাইটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? ডাইরেক্ট ফোর্সের ক্ষেত্রে বাটারফ্লাই হতে পারে, ইনডাইরেক্ট ফোর্সের ক্ষেত্রেও বাটারফ্লাই হতে পারে। আমরা ডাইরেক্টের বাটারফ্লাইটা ইনডাইরেক্টের বাটারফ্লাই পড়ার পরে পড়বো ভাই, ঠিক আছে? আপাতত মনে রাখেন এখানে বাড়ি লাগলো একটা ট্রান্সভার্স ফ্র্যাকচার হতে পারে, এখানে জোরে বাড়ি লাগলো একটা কমিউনিটেড ফ্র্যাকচার হতে পারে, আর এটা সম্পর্কে বলছি একটু। হ্যাঁ এসব হ্যাঁ, ক্ষেত্রে না আমি জিজ্ঞেস করলাম যে বাটারফ্লাই আর কমিউনিটেড এর মধ্যে পার্থক্যটা কি? কম্বিনেশন মানে ভাই জোরে বাড়ি লাগছে একদম গুড়া গুড়া হয়ে গেছে, জোরে বাড়ি আচ্ছা। লাগছে গুড়া গুড়া হয়ে গেছে। হ্যাঁ কমিউনিটেড হইলে তো হবে, আর বাটারফ্লাইতে ফ্র্যাগমেন্টস হবে না, কিন্তু এরকম একটা ভাগের মতো হয়ে যাবে, Exactly. পুরো কিন্তু এই বোনটা ভাগটা আলাদা হবে না। ডাইরেক্টের ভাগটা থেকে ইনডাইরেক্টের ভাগ, মানে বাটারফ্লাই সেগমেন্ট অপোজিট, ঠিক আছে? ধরেন এই আচ্ছা, আমরা আচ্ছা। আগে ইনডাইরেক্টটা পড়ে নিই, ঠিক আছে? এখন ইনডাইরেক্ট ফোর্স যখন হয়, ফ্র্যাকচার ডিউ টু ইনডাইরেক্ট ফোর্স যদি হয় কোনো কারণে, তখন কি হয় ভাই, যে আমার পয়েন্ট অফ কন্টাক্ট এক জায়গায় ছিল, ভাঙছে অন্য জায়গায়, এটা তো বোঝা যাচ্ছে তাই না? ইনডাইরেক্ট ফোর্স। এখন ইনডাইরেক্ট ফোর্সের মধ্যে মূল কথা হচ্ছে 4 রকমের ফোর্স আসতে পারে। একটা হচ্ছে টুইস্টিং একটা ফোর্স আসতে পারে, যে মোচড় দেওয়া, ঠিক আছে? বিভিন্ন রকম টুইস্টিং ফোর্স যেতে পারে। একটা হচ্ছে কম্প্রেশন ফোর্স যেতে পারে, ঠিক আছে? এই যে উপর নিচ থেকে এই যে দিস ইজ কম্প্রেশন ফোর্স আসছে, ঠিক আছে? উপর নিচ থেকে চাপ খেলো, ধাক্কা খেলো। একটা বেন্ডিং ফোর্স আসছে। বেন্ডিং ফোর্সটা কি? একটা পয়েন্টের উপর বেসিস করে এদিকেও টান, এদিকেও টানছে, এদিকেও টানছে। এটা হচ্ছে আমার সরি মিনিট ওয়েট, ও মাউস তো লাগাই, একটা মিনিট প্লিজ, একদম মাউস। ওকে, এটা কম্প্রেশন ফোর্স হতে পারে ভাই, কম্প্রেশন ফোর্স হতে পারে। কম্প্রেশন ফোর্সটা কি? যে এইদিকে টান দিয়ে এইদিকে নিল, এদিকে টান দিয়ে এইদিকে নিল, আর এখানে একটা ফালক্রাম থাকলো, ঠিক আছে? এটা হচ্ছে বেন্ডিং ফোর্স। তো টুইস্টিং, কম্প্রেশন, বেন্ডিং আর টেনশন কোনো কারণে দুইটা সেগমেন্ট দুই দিকে যাওয়া শুরু করলো, ঠিক আছে? কোনটার মধ্যে আমি কোন ধরনের ফোর্সে আমি কি ধরনের ফ্র্যাকচার প্যাটার্ন পাবো, ঠিক আছে? টুইস্টিং হলে আমি কি ধরনের ফ্র্যাকচার পাচ্ছি? এটা কি ফ্র্যাকচার প্যাটার্ন ভাই? স্পাইরাল। স্পাইরাল ফ্র্যাকচার। টুইস্টিং হলে আমি স্পাইরাল ফ্র্যাকচার পাচ্ছি, ঠিক আছে? কম্প্রেশন যদি হয়, আপাতত টার্মটা মনে রাখেন, শর্ট অবলিক ফ্র্যাকচার টার্মটা মনে রাখেন, আমরা পরে এটা ডিসকাস করব।
বেন্ডিং যদি হয়, এটা বোঝা যাচ্ছে বেন্ডিং যখন হবে তখন এই যে সুন্দর ট্রায়াঙ্গুলার বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট থাকতে পারে। আর টেনশন যদি হয় তাহলে ট্রান্সভার্স ফ্র্যাকচার পায়। টেনশন যদি থাকে তাহলে সুন্দর ট্রান্সভার্স ফ্র্যাকচার থাকে। ঠিক আছে, এই আচ্ছা শব্দটা। ভাইয়া, হ্যাঁ ভাই, সাবডাল ফ্র্যাকচার আর অবলিক ফ্র্যাকচারের পার্থক্য বুঝতেছি না। ভেরি গুড। এখন হিসেবে তো ট্রান্সভার্স মানে সোজা, অবলিক মানে বাঁকা। ঠিক আছে, এখন কতটুকুকে সোজা বলবো আর কতটুকুকে বাঁকা বলবো, যদি এটাকে আমরা আপ টু 30 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচ পর্যন্ত যদি ফ্র্যাকচার লাইনটা হয়, এই আমরা বোন এক্সিস যদি টানি, অনেক বোন এক্সিস যদি টানি, ফ্র্যাকচার লাইনটা যদি এক্সিসের সাথে আপ টু 30 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করে, তাহলে সেটা হচ্ছে আমার ট্রান্সভার্স ফ্র্যাকচার। যদি বোন এক্সিসটা 30 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে সেটা হচ্ছে আমার অবলিক ফ্র্যাকচার। সহজ ট্রান্সভার্স ফ্র্যাকচার। আচ্ছা বলেন তো, এই যে দুই দিক থেকে যদি আমি টানি বোনসটাকে দুই দিকে, তাহলে ফ্র্যাকচার প্যাটার্নটা কি হবে বলেন তো? ট্রান্সভার্স হবে কিন্তু। ঠিক আছে, আর এই যে স্পাইরাল ফ্র্যাকচারটাও ডাজ মেক সেন্স। ঠিক আছে, স্পাইরাল ফ্র্যাকচারটাও তো ডাজ মেক সেন্স, যে যখন আমি মোচড় দিচ্ছি এটা স্পাইরালি ভেঙে যাচ্ছে, বোনসটা একটা সিঙ্গেল প্লেনে ভাঙবে না, কিন্তু এই যে ঘুরে ঘুরে ভাঙবে, এটাও তো বোঝা যাচ্ছে ভাই নাকি? আচ্ছা, বেন্ডিং ফ্র্যাকচারে বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট হবে, এটাও তো বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা, অবলিক ফ্র্যাকচারে এই কম্প্রেসিভ ফ্র্যাকচারে এই যে অবলিক ফ্র্যাকচারটা কেন হয়, এটা কি বোঝা যাচ্ছে? বেসিক্যালি জিনিসটা এভাবে কম্প্রেশন হচ্ছে, এবং কম্প্রেশন হয়ে এই ফ্র্যাগমেন্টটা ভেঙে এটার উপর দিয়ে নিচ দিয়ে চলে যেতে চায়। মানে কারণ এই দিক থেকে কম্প্রেশন পড়ছিল, এদিক থেকে কম্প্রেশন পড়ছিল, সে তো যেতে চাচ্ছে নিচের দিকে, সে তো নিচের দিকে যেতে চায়, আর এই ফ্র্যাগমেন্টটা উপরের দিকে যেতে চায়। তখন এই যে স্লাইড করে যাওয়ার জন্য একজন আরেকজনের মধ্যে এই যে একটা শর্ট অবলিক করে ফেলে, এই ধরনের একটা ব্যাপার আর কি ভাই। হ্যালো, হ্যাঁ হ্যালো, জি ভাই, মোটামুটি একটু বোঝা যাচ্ছে, আর খুব বেশি মনোযোগ দিব না, কিন্তু এই টার্মস গুলো বোঝা গেল কিনা ভাই? এই টার্মস গুলো বোঝা গেল কিনা? ভাইয়া ভাইয়া একটা সাউন্ড আসতেছে ভাইয়া, কোথা থেকে জানো, একটু মিউট করে দিই না দেখে। কার থেকে বুঝতে পারছি না। এখন কি আসছে? এখন কি না ভাই এখন ঠিক আছে, এখন ঠিক আছে ভাইয়া। সো ভাই এই টার্মস গুলো দেখেন, আমরা ফ্র্যাকচারের কয়েকটা জাস্ট টার্মস দেখলাম। ঠিক আছে, ফ্র্যাকচার ইনজুরি দিয়ে হতে পারে, রিপিটিটিভ স্ট্রেস থেকে হতে পারে, অ্যাবনর্মাল উইকেনিং অফ বোন থেকে হতে পারে, আমরা জানলাম। এগুলো আমাদের কোশ্চেন আসে না, কিন্তু এইটার এই যে এই কনসেপ্টটা যে ফ্র্যাকচার ডাইরেক্ট ফোর্স থেকে হতে পারে, ফ্র্যাকচার ইনডাইরেক্ট ফোর্স থেকে হতে পারে। ডাইরেক্ট ফোর্সের মধ্যে ফ্র্যাকচার মেবি ট্রান্সভার্স, মেবি বাটারফ্লাই বাদ, মেবি ট্রান্সভার্স, মেবি কমিউনিটেড। ইনডাইরেক্ট ফোর্সের মধ্যে ইনডাইরেক্ট ফোর্সের কারণে ফ্র্যাকচার হতে পারে টুইস্টিং, কম্প্রেশন, বেন্ডিং, টেনশন। টুইস্টিং ফোর্স হতে পারে, কম্প্রেসিভ ফোর্স হতে পারে, বেন্ডিং ফোর্স হতে পারে, টেনশন ফোর্স হতে পারে। টুইস্টিং ফোর্স হলে স্পাইরাল ফ্র্যাকচার হয়, কম্প্রেশন ফোর্স হলে শর্ট অবলিক ফ্র্যাকচার হয়, বেন্ডিং ফোর্স হলে আমার ট্রায়াঙ্গুলার ফ্র্যাকচার হয় উইথ বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট, আর টেনশন ফোর্স হলে আমার ট্রান্সভার্স ফ্র্যাকচার হয়। এই কনসেপ্টটুকু কি বোঝা গেল কিনা? এইটা দিয়ে আপনি ফ্র্যাকচার প্যাটার্ন রিলেটেড যদি কোশ্চেন আসে, ইউ ক্যান ইজিলি আনসার। এবং যেটা টুকটাক এসেছিল, একটা দুইটা কোশ্চেন দেখেছিলাম। ফ্র্যাকচার প্যাটার্নে কিছু কোশ্চেন ছিল না ভাই? আপা? হ্যাঁ ভাইয়া, ওই যে স্টিলেট ফ্র্যাকচার ছিল, যে ডিরেক্ট ব্লো হচ্ছে প্যাটেলাতে, দেন হচ্ছে কি ধরনের ফ্র্যাকচার হবে। এক্স্যাক্টলি, এবং আপনি যখন এক্সট্রিয়র রিড করবেন তখনও এইগুলো আপনাকে হেল্প করবে আর কি। আচ্ছা আমরা ধরেন কয়েকটা এক্সরে দেখে আসি। বলেন তো এখানে সেগমেন্টাল ফ্র্যাকচার বাদ, আচ্ছা বলেন তো এখানে ফ্র্যাকচার প্যাটার্নটা কি ছিল? এটা ভাইয়া অবলিক না শর্ট অবলিক না? এই যে সি নাম্বারটা ফ্র্যাকচার প্যাটার্ন কি ছিল? বুঝতে পারছি না, শর্ট বাটারফ্লাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু ডিফিকাল্ট। এই ফ্র্যাকচারটা দেখেন তো, এটা কি ফ্র্যাকচার মনে হচ্ছে? এখানে কি ধরনের ফোর্স মনে হচ্ছে? ট্রান্সভার্স ফ্র্যাকচার। আচ্ছা ঠিক আছে, ট্রান্সভার্স ফ্র্যাকচার কেন হতে পারে? ভাইয়া ওই যে হরাইজন্টাল একদম একটা লাইনটা 30 ডিগ্রি নিচে মনে হচ্ছে। দাঁড়ান আর কয়েকটা ছবি দেখি। ধরেন এই ফ্র্যাকচারটা কেন হয়েছে? এটা শর্ট অবলিক। এটা কেন হয়েছে? এটা কেন হয়েছে? কম্প্রেশনের কারণে। কম্প্রেশন। ঠিক আছে, এই ফ্র্যাকচারটা কেন হয়েছে?
এটা ট্রান্সভার্স। আচ্ছা ঠিক আছে। এখন প্রথম কথা এইটা দাঁড়ান, আগে ট্রান্সভার্স দেখেন, না হলে ট্রান্সভার্স সবগুলিকে ট্রান্সভার্স মনে হবে। যেটা বলেছি টেনসাইল ফোর্স, প্যাটেলা যে বোনসটা ফ্র্যাকচার হয়, ঠিক আছে, একটা তো কমনলি আমরা আমাদের সিনারিওতে যেটা পাইছিলাম সেটা হচ্ছে যে ওই যে ড্যাশবোর্ড ইনজুরিতে কমিউটেড ফ্র্যাকচার হয়েছে, কিন্তু এটা কিন্তু লেস কমন। সবচেয়ে বেশি কমন হচ্ছে এইটা, আমরা সবচেয়ে বেশি পাই এইটা বা এই ছবিটা, ঠিক আছে। এটা হয় কি হঠাৎ vigorous pull of quadriceps মাসল থাকলে, প্যাটেলের উপরে এই যে কোয়াড্রিসেপস টেন্ডন গুলো চারপাশ দিয়ে লেগে থাকে না, হঠাৎ করে কোয়াড্রিসেপস টেন্ডন প্রচন্ড জোরে টান দিল, ঠিক আছে, ডিউ টু এনি কজ, ঠিক আছে, কোয়াড্রিসেপস টেন্ডন হলো, আর নিচের দিক থেকে এই যে প্যাটেলার টেন্ডনটা ওয়েট করছে। হঠাৎ করে কোয়াড্রিসেপস টেন্ডনটা প্যাটেলাকে উপর থেকে প্রচন্ড জোরে টান দিল, আর নিচের দিক থেকে আমার প্যাটেলার টেন্ডনটা নিচের দিকে টান পড়লো। যদি এরকম কোনো কন্ডিশন হয়, ঠিক আছে, তখন এখানে একটা টেনসাইল ফোর্স হবে। টেনসাইল ফোর্স হলে দিস উইল বি আওয়ার ট্রান্সভার্স ফ্র্যাকচার। এবং প্যাটেলার ক্ষেত্রে মানে ট্রান্সভার্স ফ্র্যাকচার পাই যেখানে টেনসাইল ফোর্সের কারণে ফ্র্যাকচারটা হচ্ছে সাধারণত, নরমালি। এছাড়াও ট্রান্সভার্স ফ্র্যাকচার পাওয়া যায় ডাইরেক্ট ফোর্সের কারণে, ঠিক আছে, ডাইরেক্ট ফোর্সের কারণে। আচ্ছা আপাতত এইটুকুই মনে হয় থাকুক, এর থেকে বেশি বুঝতে গেলে আবার বেশি কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। ফর দ্য টাইমিং এটুকু। ভাইয়া এটা কি এভালশন ফ্র্যাকচার নাকি ভাইয়া প্যাটেলারটা? কোনটা? সরি এই সরি, যে যেটা দেখালেন প্যাটেলাতে এভালশন অ্যাভালশন ফোর্স, এক্স্যাক্টলি অ্যাভালশন ফোর্স। অ্যাভালশন ফোর্স হলে দুই দিকে টান পড়ে, এই ধরনের কিছু ব্যাপার থাকে। তো মূল কথা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার আমার এই ডাইরেক্ট ফোর্সের ক্ষেত্রে হতে পারে, ট্রান্সভার্স ফ্র্যাকচার আমার টেনশনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু মুড অফ ইনজুরিটা আমার এই জন্য হিস্ট্রিটা খুব দরকারি, আমাকে ক্লিনিক্যাল কোরিলেশন করতে হয়। আরটিএ টারটিএ যখন আসে তখন আমরা হিসাব করি না, অন্য অন্য ক্ষেত্রে হিসাব করি। আচ্ছা প্যাটিক ফ্র্যাকচার সম্পর্কে যা বলার বলে ফেলছি, এখন আর ডিটেলস লাগবে না। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার সম্পর্কে যা বলার বলে ফেলছি, এখন আর ডিটেলস লাগবে না। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কেন হয় শুধু বলেন একবার, কেন হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার? হ্যাঁ, কোনো টিউমার বা হচ্ছে অস্টিওপোরোসিসের জন্য যদি বোনটা থিনিং হয়ে যায় তখন হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়। আপনার কথা পুরোপুরি ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে লোকাল অথবা সিস্টেমিক কোনো কারণে বোন যদি উইকনিং হয়, ওই উইক বোনের মধ্যে নরমাল স্ট্রেস নেওয়ার সময় যে ফ্র্যাকচারটা হয়ে যায় সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তো এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হচ্ছে উইক বোন নরমাল লোডিং, আর এই ফ্যাটিগ বা স্ট্রেস ফ্র্যাকচার হচ্ছে নরমাল বোন উইথ রিপিটেড লোডিং, ঠিক আছে। আর নরমাল ট্রমা সেটা হচ্ছে যে নরমাল বোন উইথ এক্সেসিভ লোডিং। এই তিনটা টার্ম আছে। আচ্ছা ঠিক আছে, এখন এই তিনটা টার্মের সাথে আমাদেরকে আরেকটা টার্ম পড়তে হবে, কমপ্লিট ফ্র্যাকচার এবং ইনকমপ্লিট ফ্র্যাকচার। স্পেশালি উই ওয়ান্ট টু রিড দিস টার্ম ইনকমপ্লিট ফ্র্যাকচার, ঠিক আছে। ইনকমপ্লিট ফ্র্যাকচার মানে কি? আমরা ফ্র্যাকচার বলতে সাধারণত কি বুঝাই? দ্য কন্টিনিউটি অফ বোন, ঠিক আছে, which is always associated with soft tissue injury, এই ধরনের একটা টার্ম আমরা ইউজ করি। কিন্তু কন্টিনিউটি যদি ব্রিচ হয়, যে কোনো বোনসের কন্টিনিউটি যদি ব্রিচ হয় তাহলে সেটাকে আমরা ফ্র্যাকচার বলি, তাই তো? জি ভাইয়া। এটা থাকুক আমাদের চোখের সামনে আপাতত ফর দ্য টাইমিং। তো দিস ইজ ফ্র্যাকচার, ঠিক আছে, না এটা থাকবে না। difficult to understand, but let's try to focus on this, ঠিক আছে। এখন এই ব্রিচটা মে বি ইনকমপ্লিট অর মে বি কমপ্লিট। ব্রিচ ইন দ্য কন্টিনিউটি অফ বোন মে বি ইনকমপ্লিট, ব্রিচ ইন দ্য কন্টিনিউটি অফ বোন মে বি কমপ্লিট। আপনি এই ছবিটাতে তো দেখছেন, এই যে ফিমাল নেক ফ্র্যাকচারের দুইটা ছবি দেখাচ্ছি, এই যে একটা ইনকমপ্লিট ব্রিচ হয়েছে, একটা কমপ্লিট ব্রিচ হয়েছে, তাই তো? জি। এখন ব্রিচ কমপ্লিট না ইনকমপ্লিট হবে এটা তো প্রথমত এই এক্সরেটার মধ্যেও যদি দেখেন, এই এক্সরেটা রিড করাটা প্রাইমারিলি একটু ডিফিকাল্ট, বাট এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে ফিমেল হেডের এই যে কন্টিনিউটি, স্পেশালি এই যে এই ছবিটার কোয়ালিটি ইজ নট গুড, কিন্তু এই যে ফিমেল এই হেডের এই যে আমার
এই দাগগুলো আছে এগুলো এখানে মিলছে না, ঠিক আছে, বাদ দেন। কিন্তু এইটুকু তো আমরা বুঝতে পারি যে এটা কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে। এখন বয়স অনুযায়ী কাদের কমপ্লিট ফ্র্যাকচার হওয়ার পসিবিলিটিস বেশি, কাদের ইনকমপ্লিট ফ্র্যাকচার হওয়ার পসিবিলিটিস বেশি, কি ধারণা বলেন তো? বয়স্কদের কমপ্লিট হওয়ার চান্স বেশি। কেন? আর কারণ ভাইয়া তাদের তো বোন কোয়ালিটি এমনি ডিটেরিওরেট করতে থাকে, তো তাদের কমপ্লিট ফ্র্যাকচার হওয়ারই চান্স বেশি, পুরোটুকু পর্যন্ত আর কি ফ্র্যাকচার লাইনটা যাওয়ার চান্স বেশি। আর যারা ইয়াং তাদের বোন কন্ডিশন ভালো থাকে, সো পুরোটুকু তাহলে অনেক বেশি ফোর্স লাগবে। বাচ্চাদের হচ্ছে পেরিস্টিয়ামটা ঠিক থাকে ভাইয়া, এই কারণে হচ্ছে ইলাস্টিক থাকে অনেক বেশি, এখানে ইনকমপ্লিটটা বেশি হয় বাচ্চাদের। হ্যাঁ, এটা কালকে আপনি বলছিলেন। একটা কজ। তো মূল কথা হচ্ছে গিয়ে ভাই, মূল ইস্যু হচ্ছে পেরিওস্টিয়াম। যখন আমাদের বাচ্চাদের পেরিওস্টিয়াম লেয়ারটা অনেক ঠিক, ঠিক আছে, পেরিওস্টিয়াল লেয়ার ঠিক থাকার কারণে কি হয়, ধরেন আমার এখানে ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে, ধরেন আপনি আপনার গ্লাস আছে, ঠিক আছে, ধরেন একটা গ্লাস, ঠিক আছে, গ্লাসের চারপাশে ধরেন আপনি একটা কভার দিয়ে দিয়েছেন, ধরেন রাবারের কভার দিয়ে দিয়েছেন বা হচ্ছে যে কোনো কভার দিয়ে দিয়েছেন, এরপর গ্লাসটাকে হাত থেকে ফেলে দিয়েছেন। গ্লাসটা ভেঙে গেলেও গ্লাসটার কন্টিনিউটি কিন্তু মেইনটেইন হবে সহজে। আপনার ওই কাভারটা সহ ছিঁড়ে যাবে, সেটার জন্য কিন্তু অনেক সিগনিফিকেন্ট এনার্জি লাগবে কম্পেয়ার টু গ্লাসটা ভেঙে যেতে। এটা কি বোঝা যাচ্ছে কিনা ভাই? ঠিক আছে, যে ভিতরের বোনসটা ভেঙে গেছে কিন্তু ফ্র্যাকচারটার কন্টিনিউটি মেইনটেইন হচ্ছে। কেন? কারণ কন্টিনিউটি মেইনটেইন হওয়ার জন্য এই যে পেরিওস্টিয়াম দুই দিকে যে আছে, সেই পেরিওস্টিয়াম দিয়ে বোনসটা মোটামুটি জায়গায় বসে আছে। বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়, এই ইনকমপ্লিট ফ্র্যাকচার, যে বোনস ভাঙছে কিন্তু পুরো একদম ডিসপ্লেসড হয়ে যায় নাই, আনডিসপ্লেসড হয়ে বসে আছে। আবারও বলছি, বড়দের ক্ষেত্রেও হতে পারে যদি আমি সিভিয়ারিটি অফ ইনজুরি কম হয়, যেমন এই যে এটার ক্ষেত্রেই বলছিলাম, যেমন সেটা হচ্ছে যে আমার ফিমোরাল নেক ফ্র্যাকচার, অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের একটা মানে প্রাইমারি ইন্ডিকেশনের মধ্যে ফিমোরাল নেক ফ্র্যাকচার, আমরা স্পাইন ফ্র্যাকচার ইয়া বলি। এটা তো বয়স্কদের হচ্ছে, বয়স্ক মহিলাদের হচ্ছে, ঠিক আছে। তো এখানেও ইনকমপ্লিট পেতে পারি। এখানে ইনকমপ্লিট হওয়ার কারণ হচ্ছে সিভিয়ারিটি অফ ট্রমা ওয়াজ লেস। প্রাইমারিলি কমপ্লিট হবে না ইনকমপ্লিট হবে ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ ফোর্স। আর সেকেন্ড হচ্ছে আমার হিসাব হচ্ছে বয়সটা কত, পেশেন্টের ইয়াং ওল্ড এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে বা অ্যাডাল্টের ক্ষেত্রে সাধারণত ইয়া হয়, কি বলে, কমপ্লিট ফ্র্যাকচার হয়, আর ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত ইনকমপ্লিট ফ্র্যাকচার হয়। এটা কি বোঝা গেল ভাই? এটা তো আমরা বুঝতেই পারছি, সহজ হিসাব। আচ্ছা, এইখানে দুই তিনটা টার্ম আছে, ঠিক আছে। একটা টার্ম হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচার, গ্রিন স্টিক কি জিনিস জানেন? গ্রিন স্টিক কি? বাঁশের কঞ্চি, বাঁশের কঞ্চি। ওকে, ভেরি গুড। এখন বাঁশের কঞ্চি যদি আপনি একটু খেয়াল করে দেখেন, বাঁশের কঞ্চি যদি মানে ইয়াও করেন, ভাঙেনও, তখন কি হবে? তখন ওইটা কি ভেঙে দুই টুকরা সহজে হয়ে যাবে? ওইটা কি খুব ব্রিটেল, না একদিক থেকে বাঁশটা কন্টিনিউ হয়ে থাকে?